ওয়েট, এই দেখো, এই ফাইলের মধ্যে থাকা ডিটেলস আর কালো ফাইলের ডিটেলস দুইটা আলাদা হলেও এগুলো এক, এক্স্যাক্ট এই জায়গাতেই প্রবলেম। এটা কি করতে হবে? এটা কিছু করেও ভালো হবে না। কেন? এটা সম্পূর্ণ মালিকানা আমার নামে, আর এর আগে ছিল দাদিজানের নামে, আর পূর্ব মালিকের স্বাক্ষর ছাড়া কিছু করা পসিবল না। কি বলিস? তাহলে তো এটা নিয়ে ইন ফিউচার প্রবলেম ফেস করতে হবে। না, এটা কোনো ইস্যু ক্রিয়েট করবে না। না করলেই ভালো। রিমির গালে হাত দিয়ে সিমিন বেগম আর আকসারাকে দেখছে। রিমি কিছুটা কৌতূহল নিয়ে বলে, বড় মা? কে তোমার বড় মা? কে তোমার বড় মা? রিমি নিজের কথা শেষ করতে পারল না, তার আগে আকসারা আর সিমিন বেগম একসাথে একই কথা বলে ওঠে। রিমি চমকে থতমত খেয়ে গেল। আকসারা ভ্রু কুচকে তাকায় রিমির দিকে। বড় মা বলছো কাকে? শাশুড়ি আম্মু হয় তোমার? আকসারা থামতেই সিমিন বেগম বলে। আম্মু নয়তো মা বলবে। সিমিন বেগম থামতেই পুনরায় আকসারা বলে। ছেলের বউ হয়ে যাওয়ার পরেও বড় মা বলছো কেন? আকসারার কথায় রিমি মিনমিনে বলে, তুমিও তো মামুনি বলো তখন। আমি তো সেই ছোট থেকে মামনি বলি, আর নয়তো কুটনি শাশুড়ি বলি, তাই বলে কি তুমিও বলবে নাকি? সিমিন বেগম আকসারার দিকে চোখ ছোট করে তাকায়। আমি তোর সাথে কি কুটনামি করেছি? কথায় কথায় কুটনির শাশুড়ি বলিস? সিমিন বেগমের কথায় আকসারা মেয়েকে হাসে। তুমি তো আমার কিউট সুইট লক্ষ্মী শাশুড়ি, তোমাকে ভালোবেসে কুটনি শাশুড়ি বলি, তুমি রাগ করো। আচ্ছা বেশ, আজকে থেকে বলবো না। সিমিন বেগম মুচকে হাসে। হয়েছে, আর আমাকে পটাতে হবে না। আকসারা সিমিন বেগমকে জড়িয়ে ধরে টুপটাপ চুমু খেলো। সিমিন বেগম আর আকসারা দুজনেই গা দুলিয়ে হেসে ওঠে। আকসারা রিমির উদ্দেশ্যে বলে। রিমি, তুমি কি যেন জিজ্ঞেস করছিলে মামনিকে? রিমি নড়ে চড়ে বসে, তারপর বলে, বড় মা, সরি, শাশুড়ি আম্মু বা ঠুকু মা। রিমি থতমত চেহারা দেখে সবাই শব্দ করে হেসে ওঠে। রিমি লজ্জায় মাথা নিচু করে ফেলে। রাইমা বেগম নিজেও হাসতে হাসতে সবাইকে ধমকে সুরে বলে ওঠে, এই তোমরা হাসছো কেন? আমার মেয়েটাকে নতুন নতুন বিয়ে হয়েছে, একটু ভুল করে না হয় বলেই ফেলেছে। রিমি লজ্জা পেয়ে মায়ের কথায় আরো সিটিয়ে গেছে। রিমি মেয়েকে রাগ দেখিয়ে বলে। আম্মু তুমিও? রাইমা বেগম হেসে ওঠে। আরে রাগ করছিস কেন? তোকে তো আর ভালো কথাই বলা হয়েছে। রিমি এলোমেলো দৃষ্টি ফেলে। আকসারা উঠে বসে, এক নজর তাকায় সবার দিকে। মামনি জানো, রিনা প্রচুর কান্না করছে। কবির ভাইয়া প্রচুর রেগে আছে, ভাইয়ার রাগটা কমাতে হবে। কি করা যায় বলো তো? ইস, সিবিন বেগম তপ্ত শ্বাস ফেলে বলে, সাদির সাথে কথা বল, ও ওইসব ভালো বলতে পারবে। আর মানুষ পেলে না তোমার ছেলে বলবে রাগ কিভাবে ভাঙাবো। আমি রাগ করলে কি করে জানো? এসে জিজ্ঞেস করে আমি কি রাগ করেছি, আর যদি বলি হ্যাঁ রাগ করেছি, তখন উল্টা ওনাকে এটাও বলে দিতে হয় আমি কেন রাগ করে। আকসারার কথায় সিবিন বেগম শব্দ করে হেসে ওঠে। আকসারা গাল ফুলিয়ে বসে রয়। রিকা অবাক না হয়ে পারে না। এই মেয়েটা সবার সামনে এত ম্যাচুয়ার, অথচ নিজের কাছের মানুষগুলোর সামনে ইনম্যাচুয়ার। আচ্ছা, আকসারার প্রেমে না পড়ার কোনো কারণ বাদ আছে? রূপবতী, গুণবতী, মেধাবী, ধৈর্যশীল, মায়াবতী, কোন গুণটা নেই ওর মাঝে? রিকার বড্ড হিংসে হচ্ছে আকসারাকে দেখে। আমার ছেলে বুঝি তোকে বোঝে না? আমার ছেলেকে কি সব বলে দিতে হয়? একদমই না, তোমার ছেলে আমাকে হাড়ে হাড়ে চেনে। ইভেন আমার থেকে আমাকে ভালো বোঝে। মাশাআল্লাহ, অনেক কেয়ারিং একজন মানুষ। জানো, ওই দিন রাতে আমার এত মাথা ব্যথা করছিল, তারপর আদিল উঠে মাথা মাসাজ করে দিয়েছে। বাবা বৌমনি, আমার ভাইয়া তো বেশ যত্নশীল। তা ঠিক বলেছ ননদিনী। আচ্ছা বৌমনি, কাবির ভাইয়া ভাবির পর রাগ করলো কেন? ভাইয়া তো ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? তাহলে হুম, ভালোবাসি এটা ঠিক। রিয়া আর কবির ভাইয়ার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মাঝে মাঝে আমাদের চোখের দেখাও ভুল হয়। কবির ভাইয়া তো রিয়াকে হাসপাতালেও থাকতে দেয়নি। রিয়া অনেক চেষ্টা করেছিল কথা বলার, কিন্তু পারেনি। প্রতিদিন কল করলেই দেখি রিয়া কান্না করছে। তোমার আর ভাইয়া দুজনের কাছে ফ্রেন্ড অনেক স্পেশাল, তাই না? হওয়াটা স্বাভাবিক কিছু না সামিরা। আমাদের জীবনে ভালো সময়ে পাশে থাকা মানুষের সংখ্যা বেশি বেশি থাকলেও খারাপ সময়ে পাশে থাকা মানুষের সংখ্যা খুবই কম। আমার আর তোমার ভাইয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের জীবন অনেক আমাদের জীবনে অনেক বন্ধু নেই, তবে যারা আছে তারা আমাদের খারাপ সময়ে আমাদের পাশে ছিল। তাই ওদের জীবনে খারাপ কিছু হবে তা ভাবলেই শরীরের লোমগুলো কাটা দেয়।
আকসারা পুনরায় কিছু বলবে তার আগে কলিং বেলটা বেজে ওঠে। আকসারা নিজের নিকাব পরে নেয়। রিমি গিয়ে দরজা খুলে দেয়। সামির কোনো কথা না বলে বাড়ির ভেতর প্রবেশ করে। রাদিমের কথা রাদিমের মনের মধ্যে কেমন যেন লাগছে। সে কি বেশি করে ফেললো? না, যত চাইছি বিষয়টা নিয়ে ভাববে না, ততই যেন মাথায় জেঁকে বসে আছে। রাদিম একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ভার্সিটির 3 নম্বর ভবনে 2য় তলায় 8 নম্বর রুমের মধ্যে ঢুকে সে। রোদেলা টেবিলের উপর মাথা দিয়ে ফুপিয়ে কান্না করছে। রাদিম তপ্ত শ্বাস ফেলে এগিয়ে যায়। এটা কি তোমার মডেলিং এর জায়গা? গম্ভীর পুরুষালী স্বরে রোদেলা কেঁপে ওঠে। মুখ তুলে তাকাতেই দেখতে পায় রাদিমকে। রাদিম তাকায় রোদেলার দিকে। কান্না করার কারণে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। রোদেলা রাদিমকে এখানে দেখে বেশ অবাক হয়। আপনি এখানে কি করছেন? রোদেলার মনের মধ্যে ভয় যেন হানা দিয়েছে। ওর কণ্ঠ স্পষ্ট বলে দিচ্ছে ও ভয় পাচ্ছে। রাদিম বেশ বিরক্ত হয়। হ্যাঁ, আমি এখানে। কেন, অন্য কাউকে আসার কথা ছিল নাকি? আপনি চলে যান এখান থেকে। আমি যাব না। রোদেলা বেশি ভয় পেলে তোতলানো শুরু করে। আর রাদিম সেটা নিয়ে মজা নিচ্ছে দেখে রোদেলার রাগ লাগলো রাদিমের উপর। আপনি একটা অসভ্য বেয়াদব কাওয়ার্ড। আপনি কেন এসেছেন এখানে? গলা নামিয়ে কথা বলো। ভুলটা তোমার ছিল, তার শাস্তি পেয়েছো। অন্যায় করার আগে এর ফল কি হবে তা ভাবা উচিত ছিল। বেশ করেছি, অন্যায় করেছি। কি করবেন আপনি? আপনি ছাত্রনেতা দেখে পার পাবেন এমন ভাবনা রাখবেন না। আমার ভাইয়ারা এই কথা শুনলে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। রোদেলার কথায় রাদিম দাঁত খিচিয়ে ব্যঙ্গ করে বলে। ওনার ভাইরা জানলে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর আমার ভাইরা তো হাতে চুরি পড়ে থাকে, তাই না? শেমলেস। এমনভাবে বলছেন ব্রাইড চেম্বার কমপ্লিট করে ফেলেছে। ছি, আপনার ভাবনা এত নীচ। ইস, আপনার ভাবনা তো খুব ন্যাক, পবিত্রতা মিশানো। রোদেলা রাগে ফুঁসছে। রাদিমের দিকে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। রাদিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আগে ম্যানার শিখবে, তারপর আমার সামনে আসবে। নয়তো নয়তো কি করবেন আপনি? নয়তো তোমার কি হাল করবো আমি নিজেও জানি না। এনিওয়াইজ আই এম সরি। সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? তুমি তো দেখছি অনেক ফালতু। ভুল তুমি করেছো, তাও সরি আমি বলছি। আর তুমি দেমাক দেখাচ্ছ। তোমাদের মতো মেয়েদের কপালই খারাপ কিছু থাকে, যত সব। রাদিম রোদেলাকে দেখে রাদিম রোদেলাকে রেখে সেখান থেকে বেরিয়ে আসে। রোদেলা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। মূলত অন্না আর মাহিরের বিয়ের ডেট ফিক্স করার জন্যই সবাই মিলে অন্নাদের বাড়িতে যাবে। সবাই তৈরি হয়ে গেলেও মাহিমা আর রোদেলা এখনো পর্যন্ত নিচে নামেনি। আকসারাকে অনেকবার বলার পরও আকসারা আসেনি। এ নিয়ে মাহির মন খারাপ করে বসে আছে। সাদাত চৌধুরী তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ওনার পাশেই দাঁড়িয়ে আছে লাবণী বেগম। সবার কাছে তার স্বামী স্ত্রী হলেও সত্যিকার অর্থে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। প্রায় 22 বছর ধরে ওনাদের মধ্যে এই দূরত্ব। লাবণী বেগম যতই চেষ্টা করেছে এই দূরত্ব গোছানো, ততই এই দূরত্ব বেড়েছে। এসব ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। ঈশান বসে বসে ফোনে গেম খেলছে। ওর পাশে দাঁড়িয়ে আছে ইকরাম চৌধুরী আর আনিকা বেগম। চৌধুরী বাড়ির সকলের ব্যস্ততার মাঝে একটা গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে একটা 5 বছরের মেয়ে বেরিয়ে এসে দৌড়ে ঈশানকে জড়িয়ে ধরে বলল, বাবা। 5 বছরের মেয়ের মুখে বাবা ডাক শুনে ঈশান চমকে ওঠে। বাড়ির সবাই অবাক হয়ে আছে। ঈশান গেম খেলা রেখে লাফিয়ে ওঠে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে তুমি বাবু? আস্তাগফিরুল্লাহ আজিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে শয়তান, দূরে যা, আমার মতো নাদান বাচ্চার উপর থেকে সরে যা। এই ভাই, কার বাচ্চা, এটা নিয়ে যা। ঈশানের কথা শুনে সবাই হেসে ওঠে। মাহির এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নেয়। ঈশান কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায়। তুমি চিনো এই বাচ্চাটাকে? হ্যাঁ, রাফির ভাগ্নি হয় ও। রাফি মানে তোমার ফ্রেন্ড রাফি? হ্যাঁ। তো এই পিসি আমাকে বাবা বলছে কেন? আরে ও মজা করেছে। আমার হার্ট অ্যাটাক করে মজা করছে বলছো? ওদের কথার মধ্যে বাড়িতে প্রবেশ করে রাফি, হাতে একটা শপিং ব্যাগ। রাফি এগিয়ে এসে মাহিরের হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে মাহিমা আর রোদেলা। রাফি এক নজর সবার দিকে তাকায়, তবে ওর দৃষ্টি খোঁজ করছে অন্য কাউকে। আশ্চর্য, কাঙ্ক্ষিত মানুষটা কোথায়? রাফি প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে তাকায় মাহিরের দিকে। মাহির মন খারাপ করে অন্য কোথাও তাকিয়ে আছে। কাঙ্ক্ষিত মানুষটা দেখা না পেয়ে রাফি মাহিরের উদ্দেশ্যে বলে, সারা কোথায়? সারা শব্দটা শোনা মাত্র সাদাত চৌধুরী মাহিম চমকে ওঠে। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তাকানোর কথা, কেউ তো আর সারাকে চেনে না। মাহির পরিস্থিতি সামলানোর জন্য মেকি হেসে বলে, আপনার বেস্ট ফ্রেন্ড তো,
তাই ওই বাড়িতে আছে। মাহিরের কথায় রাফি ভ্রু কুচকায়। তোর বোন তোর বিয়েতে না থেকে মেয়ের বাড়িতে গিয়ে বসে আছে কেন? রাফির কথায় রায়ান চৌধুরী অবাক হয়ে বল। সারা ওর বোন মানে? সারা ওর বোন মানে? মাহির পরিস্থিতি সামলানোর জন্য রায়ান চৌধুরীকে ধমকের সুরে বলেন। দাদু, এখন এসব কথা থাক না। রাফি সারা এখানে নেই। এখন কি তোরা এখানে বসে থাকবি নাকি যাবি? মাহিরের কথায় রাফি আর কিছু না বলে চুপ হয়ে যায়। সবাই মিলে বেরিয়ে পড়ে অন্যদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদের বাড়ির পরিবেশ বেশ রমরমা, সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে, একদম বিয়ে বাড়ি ফিল আসছে। চৌধুরী বাড়ির সবাই এসে পৌঁছায় অন্যদের বাড়িতে। অর্ণব এসে ওদের সবাইকে রিসিভ করে নিয়ে গেল। এত কিছুর মধ্যেও মাহিরের মন খারাপ। মাহির গাড়িতে বসে আছে, নামবে এমন সময় ফোনে একটা মেসেজ আসে। মাহির ফোনের দিকে তাকায়। তোর জীবনের আজ বিশেষ দিন মাহির ভাইয়া। আমার জন্য মন খারাপ করে নিজের দিনটা খারাপ করিস না। নিজেকে বড্ড অপরাধী লাগবে রে। আমি এখন থাকছি না, তবে প্রমিস তোর বিয়েতে থাকবো। এখন একটু হাস, খবরদার মন খারাপ করে থাকবি না। আমার অন্যা যদি তোকে এমন দেখে, কষ্ট পায়, তোকে খুন করব আমি। আমাকে পিক দিবি, আমি দেখবো আমার অন্যার লাজ রাঙা মুখ আর আমার ভাইয়ের খুশি। মেসেজটা পড়তেই মাহিরের মুখে হাসি ফুটে ওঠে। সে হাসি মুখে নামে গাড়ি থেকে। সবাই মিলে বসে অন্যদের বাড়ির ড্রয়িং রুমে। সবাই মিলে কথাও বলছে। সামনের শুক্রবারে বিয়ের ডেট ফিক্সড করে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নেয়। ছোটরা নিজেদের মধ্যে আড্ডা দেওয়ার জন্য বাগানে যায়। রোদেলা আর মাহিমা নিজেদের মতো করে ছবি তুলতে ব্যস্ত। মাহিমা পোজ দিচ্ছে আর রোদেলা ছবি তুলে দিচ্ছে। রোদেলা ছবি তুলে দিতে দিতে পেছনের দিকে যায়। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে নিজের কোমরে কারো শক্ত হাতের আবিষ্কার করে রোদেলা। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় রাদিমকে। রাদিম এক টান দিয়ে রোদেলাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। রাদিম কিছুটা চেঁচিয়ে বলে। সমস্যা কি তোমার? যখন তখন আমাকে দেখলি ঢলে পড়ো কেন? মুখ সামলে কথা বলুন। আপনাকে দেখে আমি ঢলে পড়তে যাব কেন? আমি পড়ে যেতে নিচ্ছিলাম, এখানে আপনি ঢলে পড়তে দেখলেন কোথায়? তোমার কি বাই এনি চান্স মাথায় সমস্যা আছে কোনো? রাদিমের কথায় রোদেলা অপমানে থতমত খেয়ে গেল। মাহিমা এগিয়ে আসে, এক নজর তাকায় রাদিমের দিকে। রাদিমের রাগান্বিত মুখ দেখে মাহিমা ভ্রু কুঁচকে তাকায়। কোনো সমস্যা ভাইয়া? হ্যাঁ। কি সমস্যা ভাইয়া? মাহিমার কথায় রাদিম রোদেলাকে হাত দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে বল। এই যে সামনে দাঁড়িয়ে আছি, এই আস্ত মানুষটি আমার সমস্যা। রাদিমের কথায় মাহিমা ভ্রু কুঁচকে তাকায়। সরি ভাইয়া, বুঝলাম না। এটা কি হয় তোমার? রাদিমের কথায় রোদেলা মৃদু স্বরে বল। আমার কাজিন। মাহিমা অবাক হয়ে তাকায় রোদেলার দিকে। যে মেয়ে সারা জীবন ছেলেদের থেকে দূরে সরে থাকে, সেই মেয়ে কিনা নতুন একটা জায়গায় এসে একটা ছেলেকে আগে থেকে চিনে। মাহিমা অবিশ্বাস্য স্বরে বলে। রোদেলা, তুই এই ছেলেটাকে আগে থেকে চিনিস? মাহিমাকে অবাক করে দিয়ে রোদেলা মাথা নাড়ে। মাহিমা হা করে তাকিয়ে আছে রোদেলার দিকে। রাদিম এদের এমন কাণ্ডে বিরক্তি হয়ে পাশ কাটিয়ে চলেছে। রোদেলা অশ্রুসিক্ত চোখে তাকায় রাদিমের যাওয়ার দিকে। মাহিমা রোদেলাকে কিছু বলবে, তার আগে রোদেলা সেখান থেকে চলে যায়। রাদিম মাহির আর মাহিমের সাথে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় রোদেলা এসে সেখানে দাঁড়ায়। রাদিম ভ্রু কুঁচকে রোদেলার দিকে তাকাতেই চমকে ওঠে। রোদেলা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। রোদেলা এক নজর রাদিমের দিকে তাকিয়ে মাহিমের উদ্দেশ্যে বলে। মাহিম ভাইয়া, আমাকে নিয়ে আসো। রোদেলার কথায় মাহিম অবাক হয়ে তাকায়। রাদিমের বুকটা ধক করে উঠল। মাহিম রোদেলাকে বলে। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কোথায় যাবি তুই? আমি বাড়ি যাব ভাইয়া, আমাকে দিয়ে আসো। আমার এখানে দম বন্ধ লাগছে। রোদেলা কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। মাহিম বোনকে কাঁদতে দেখে বিচলিত হয়ে ওঠে। এই রোদেলা, কাঁদছিস কেন? কি হয়েছে? ভাইয়াকে বল। আমি বাড়ি যাব, আমাকে দিয়ে আসো ভাইয়া, নয়তো আমি একাই চলে যাব। মাহিমা অনেক বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। রোদেলা এখানে থাকবে না মানে থাকবে না। ইভেন রোদেলাকে অনেকবার আর কারণ জিজ্ঞেস করলেও রোদেলা কিচ্ছু বলেনি। রাদিমের মনের মধ্যে অপরাধবোধ বাসা বাঁধে। রাদিম মাহিরের উদ্দেশ্যে বলে। আমি নামিয়ে দিয়ে আসি, এত প্যারা খাওয়ার কিছু নেই। আমি যাব না আপনার সাথে, যাত্রার সাথে আমি কোথাও যাই না। চলে যা না রোদেলা, এখান থেকে যাওয়া এখন আমার সম্ভব না। মাহিমের কথায় রোদেলা না চাইতেও রাজি হয়। রোদেলা কোনো কথা না বলে গাড়িতে গিয়ে উঠে বসে। রাদিম সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রাদিম গাড়ির ড্রাইভিং সিটে বসে পাশে তাকাতেই দেখতে পায় রোদেলা পেছনের সিটে বসে আছে। রাদিম ভ্রু কুঁচকে তাকায় রোদেলার দিকে। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়?
যদি সামনে এসে না বসো তাহলে গাড়ি কিন্তু স্টার্ট হবে না। রোদেলা দাঁত খিচিয়ে চুপচাপ সামনে এসে বসে। রাদিম বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। রোদেলা অপেক্ষা করছে কখন সে তার গন্তব্য পৌঁছাবে। রাদিম বারবার আর চোখে তাকাচ্ছে রোদেলার দিকে। সে কি বেশি বলে ফেললো? রাদিম গাড়ি নিয়ে থামায় একটা নির্জন রাস্তায়। রোদেলা চোখ বন্ধ করে সিটে গায়ে নিয়ে বসেছিল। গাড়ি থামতে গাড়ি থেকে নেমে গেল। চারপাশে চোখ বোলাতে রোদেলার চোখ মুখ কুঁচকে ফেলে। রাদিম গাড়ি থেকে নেমে রোদেলার পাশে এসে দাঁড়ায়। রোদেলা ঠিক কি হচ্ছে বুঝে উঠতে পারছে না। রাদিম রোদেলার উদ্দেশ্যে বলে, তোমার কি কথা কথা কান্না না করলে হয় না? কথা বলছো না কেন? রাদিমের মেজাজ এবার বিগড়ে গেল। রাদিম রোদেলার বাহু টেনে নিজের দিকে ফেরায়। কি সমস্যা তোর? কথা বলছিস না কেন? রোদেলা নিজের হাতের উপর থেকে রাদিমের হাত সরিয়ে দিয়ে বলে, আমার মতো গায়ে ঢলে পড়া মেয়ের সাথে আপনার কিসের কথা? আমার মতো সস্তা মেয়ের সাথে আপনার কথা মানায় না মিস্টার আহাদ কায়সার রাদিম। রোদেলার কথায় রাদিম অবাক হয়ে স্পষ্ট স্বরে বলে, রোদ, আপনার মুখে আমার নাম মানায় না মিস্টার রাদিম। আমাকে আমার বাসায় পৌঁছে দিন, নয়তো আমি একাই চলে যাচ্ছি। আর একটা কথা, আজকের পর আর কখনো আমাকে আপনার আশেপাশে দেখবেন না। আপনি ঠিক যে রাস্তা দিয়ে যাবেন আমি সে রাস্তার ত্রিসীমানাতেও যাব না। আমার কথাটা শোন রোদ। রাদিমের কথায় মাঝে রোদেলা হাত উঁচু করে থামিয়ে দেয়। আমার কথা শেষ, আমি গাড়িতে উঠে বসলাম। রোদেলা রাদিমকে কিছু বলতে না দিয়ে গাড়িতে উঠে বসে। রাদিম না চাইতেও আবার গাড়ি স্টার্ট দেয়। রাত 3টা বাজে। আকসারা বসেই মাত্র তাহাজ্জুদ নামাজ শেষ করে উঠেছে। ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতেই দেখতে পায় সাদি বেশ শান্ত হয়ে ঘুমিয়ে আছে। আকসারা গুটি গুটি পায়ে বেডের সামনে এসে দাঁড়ায়। আকসারা মেঝেতে বসে পড়ে, হাত বিছানার উপর রেখে হাতের উপর মাথা রাখে। আকসারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদির মুখের দিকে। এটা নতুন কি, প্রতিদিনই তাহাজ্জুদ নামাজ শেষ করে সে সাদিকে দেখতে থাকে। আজও তাই করছে। আকসারা সাদির চোখ মুখ ঠোঁট সবটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আকসারা ঝুঁকে সাদির কপালে ঠোঁট ছোঁয়। আকসারা তাকিয়ে আছে সাদির দিকে। হঠাৎ করে আকসারা খেয়াল করে সাদি ঘুমের ঘোরে মুচকে হাসছে। বিষয়টা কি হয়েছে বুঝতে পেরে আকসারা দ্রুত উঠে দূরে সরে দাঁড়ায়। আকসারা সরে যেতে সাদি শব্দ করে হেসে ওঠে। সাদি উঠে বসে। আকসারা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সাদি এসে আকসারার সামনে দাঁড়ায়। আকসারা কোনো কথা না বলে জায়নামাজে গিয়ে বসে পড়ে। সাদি গিয়ে আকসারার কোলের উপর মাথা রেখে পেটে মুখ গুজে দেয়। সাদির এমন স্পর্শে আকসারার সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহের ন্যায় কেঁপে ওঠে। সাদি বিষয়টা টের পেতে পুনরায় একই কাজ করে। অন্য সময় হলে আকসারা বারণ করত, তবে আজ চুপ করে আছে। ফুল, বউ, জান বাচ্চা, এত অভিমান জমেছে যে একটু কথা বলবে না? তোমার মতো আমার ভাইরা আমার অফিস সামলে নাকি যে অফিসে না গেলেও চলবে? আমার ভাইরা গেলে উল্টো কাজ আরও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি ফিরে আসার, কিন্তু মিটিংটা ইম্পর্টেন্ট ছিল। তুমি তো বোঝো ফুল, তাও রাগ করে বসে আছো কেন? আকসারা এবারও নিরুত্তর। সাদি বুঝলো তার বউয়ের অভিমানটা খুব বেশি। সাদি চাপা নিঃশ্বাস ফেলে উঠে বসে। আকসারার মুখটা নিজের দু হাতে আগলায় নিয়ে সাদি করুণ কণ্ঠে বলে, সাদি ফুল, বউজান, একটু কথা বলো। দেখো, আমি তো ইচ্ছে করে দেরি করিনি। প্রীতিলতা, আমি সত্যি ইচ্ছে করে দেরি করিনি। মিটিংটা ইম্পর্টেন্ট ছিল, তাই চাইলেও ফেলে চলে আসতে পারিনি। কথার কোনো উত্তরই দিচ্ছে না আকসারা। সাদি তাকায় আকসারার দিকে। হঠাৎ করে আকসারা ঢলে পড়ে সাদির বুকের উপর। সাদি সাথে সাথে আগলে নেয় আকসারাকে। সাদি অবাক হয়ে আকসারাকে ডাকতে শুরু করে। ফুল, এই ফুল, কি হয়েছে তোমার? কথা বলো, এই ফুল। না, আকসারার কোনো সারা শব্দ নেই। সাদি দ্রুত আকসারাকে কোলে তুলে নেয়। আকসারাকে বেডের উপর শুইয়ে দিয়ে সাদি চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। আকসারাকে বারবার ডাকার পরও কোনো লাভ হচ্ছে না। সাদি কি করবে বুঝে উঠতে পারছে না। সাদি দ্রুত গিয়ে ডাকে সিমিন বেগমকে। এত রাতে সাদির গলার স্বর শুনে আদনান কায়সারও উঠে দরজা খুলে দেয়। ছেলে বিধ্বস্ত অবস্থা দেখে চমকে উঠে আদনান কায়সার। আদনান কায়সার অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সাদি? তোকে এত বিধ্বস্ত দেখাচ্ছি কেন? আব্বু, আকসা আকসা কথা বলছে না, জ্ঞান হারিয়েছে। অনেক পানি ছিটিয়েছি, ডেকেছিও, কিন্তু আকসার কোনো সারা শব্দ নেই। তাদের কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র সিমিন বেগম ধরফরিয়ে উঠে আসে। রুমের মধ্যে কায়সার বাড়ির সব মেয়েরা। আদি কায়সার সাদি আকসারার মাথার কাছেই বসে আছে। সিমিন বেগম আকসারাকে চেক করে সামিরকে ডেকে মেডিসিন আনতে পাঠায়। সাথে করে মিসেস অ্যাশলিকেও নিয়ে আসতে বলে। সামির চলে যায় মিসেস অ্যাশলি আর মেডিসিন আনার জন্য। রুমের বাইরে কায়সার বাড়ির ছেলেরাও বসে আছে। সাদি বেশ বিচলিত হয়ে জিজ্ঞেস করে, আম্মু, তুমি তো দেখলে, তাও ওর জ্ঞান ফিরছে না কেন? সাদি, শান্ত হ, জ্ঞান ফিরতে সময় লাগবে।
সময় লাগবে কেন? জ্ঞান হারিয়েছে 20 মিনিট হতে চললো। এত সময় কি কেউ অজ্ঞান হয় নাকি? তুমি কি কিছু লুকোচ্ছ? সাদি আসলে সিমিন বেগম পুরো কথা শেষ না করে চুপ হয়ে যায়। সাদি আকসারাকে নিজের কোলে তুলে নেয়। এই ফুল, তাকা না। জান, একটু তাকা। কষ্ট হচ্ছে তো। ফুল, এই ফুল। না, কোনো সারা শব্দ নেই। সাদির মনে কু ডাকতে শুরু করে। সাদি কাঁপা কাঁপা গলায় বলে, খবরদার ফুল, আমাকে পুনরায় ছেড়ে চলে যাওয়ার পায়তারা করবি না। জানে মেরে ফেলবো। না, কোনো সারা শব্দ নেই। সাদি থামলো, তারপর সিমিন বেগমের কাছে বলে, আম্মু, আমার ফুল, আম্মু ওকে বলো না কথা বলতে। আমার কষ্ট হচ্ছে তো। ও কেন এইভাবে শুয়ে আছে? ওকে উঠতে বলো। ওকে বলো ওর আদিল ভালো নেই। মরে যাবো আম্মু। ও আমাকে ছেড়ে চলে গেলে সত্যি এবার মরে যাব। ফিরে আসো ফুল। মিসেস অ্যাশলি সবেমাত্র রুমে ঢুকেছে। তাদের এমন কথা শুনে উনি থমকে যায়। রুমের মধ্যে থাকা সবাই আর বাইরে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে। সাদিকে কখনো কেউ এত ভেঙে পড়তে দেখেনি, আজ প্রথম হয়তো দেখলো। মিসেস অ্যাশলি গিয়ে দাঁড়ায় মেয়ের সামনে। সিমিন বেগম চিন্তিত দৃষ্টিতে তাকায় মিসেস অ্যাশলির দিকে। বেবি ঠিক আছে? সব কিছুই নর্মাল, হঠাৎ করে জ্ঞান হারালো কেন বুঝতে পারছি না। ওনাদের কথার মাঝে আকসারার জ্ঞান ফিরে আসে। আকসারা ধীরে ধীরে উঠে বসে। মিসেস অ্যাশলিকে দেখে আকসারা ভ্রু কুঁচকে তাকায়। আপনি এখানে কি করছেন? আর ইউ ওকে ডিয়ার? এটা আমার প্রশ্নের উত্তর ছিল না। আপনি এখানে কি করছেন? আচ্ছা, হচ্ছে কি এসব? উনি তোমার মা। তুমি অসুস্থ। উনি মা হয়ে তোমাকে দেখতে আসতে পারে না? সাদি ধমকে আকসারা শান্ত দৃষ্টি নিক্ষেপ করে সাদির উপর। আমি আমার বাবা মায়ের কাছে মৃত, তাই আমি অসুস্থ না অন্য কিছু তা তাদের জানার প্রয়োজন নেই। আমার বাড়িতে উনি আসছে আমার অনুমতিতে। তোমার এখানে কোনো কথা নেই। আপনি কি বলতে চাচ্ছেন এই বাড়িতে আমার কোনো কথার দাম নেই? না, নেই। সাদি কথাটা মিসেস অ্যাশলির হয়ে বলেছে, তবে এই ছোট কথাটাই আকসারার হৃদয়কে ক্ষত বিক্ষত করে তুলেছে। আকসারা অশ্রুসিক্ত চোখে তাকায় সাদির দিকে। আকসারা কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। হিজাব পরে আকসারা রুম থেকে বেরিয়ে যাবে। এমন সময় সাদি আকসারার হাত ধরে বলে, এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? যেখানে দু চোখ যাবে চলে যাব। আমি তোমার স্বামী আকসা। আমার অনুমতি ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না। থাকবো না আমি আপনার সংসারে। আজ এই মুহূর্তে আমাকে তালাক দিন। করবো না আমি আপনার সংসার। 3 মাস হয়ে গেছে। শর্ত অনুযায়ী আজ আপনি আমাকে তালাক দেবেন। এই মুহূর্তে তালাক দিন। আকসারা বারবার তালাকের কথা বলায় সাদির মাথায় যেন রক্ত উঠে গেছে। আকসারা পুনরায় কিছু বলবে তার আগে শক্তপোক্ত হাতে চড় এসে পড়ে ওর গালে। সবাই চমকে ওঠে। সিমিন বেগম ছেলেকে ধমক দিয়ে ওঠে, তবে এতে সাদির কিচ্ছু যায় আসে না। সাদি আকসারের হাতের বাহু ধরে ঝাঁকিয়ে পড়ে। দ্বিতীয়বার তলাক শব্দ মুখে উচ্চারণও করবি না। আমার কাছ থেকে তোর মুক্তি নেই। ওই সব শর্ত ফর্ত শুধু বাহানা ছিল তোকে এইখানে আনার জন্য। আমার কাছ থেকে তোর কোনো মুক্তি নেই। আকসারা শক্ত মুখ করে সাদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কভার্ড। করবো না আমি আপনার সংসার। থাকবো না আমি এখানে। যে সংসারে আমার কথার কোনো মূল্য নেই সেই সংসারে আমি থাকবো না। আজ বাদে কাল যখন মাহি ফিরে আসবে তখন ইউজ করার টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবেন আমায়। চলে যাব আমি। আকসারা চলে যাবে বলতে দেরি। সাদির রুম কাঁপিয়ে আকসারাকে পুনরায় চড় মারতে দেরি হয়নি। সাদি, ও হচ্ছে কি এসব? তুই এইভাবে ওকে মারছিস কেন? চারদিকে ফজর আজানের পবিত্র ধ্বনি শোনা যাচ্ছে। সাদি সিমিন বেগমের কথায় কান্না দিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজান দিচ্ছে, এখন নামাজের সময়। যে যা রুমে চলে যাও। আর শাশুড়ি আম্মু, আপনার মেয়ের রাগ না ভাঙা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবেন না। সাদি থামে, তারপর আকসারার উদ্দেশ্যে বলে, যাও অজু করে আসো, নামাজ পড়বো একসাথে। সাদির কথায় সবাই রুম থেকে বেরিয়ে যায়। আকসারা উজু করার জন্য ওয়াশরুমে যায়। আকসারা উজু করে আসতে সাদি উজু করার জন্য যায়। সাদি আর আকসারা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ হতেই সাদি আকসারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সাদি লাইট অফ করে নিজেও আকসারার পাশে শুয়ে পড়ে। সাদি হাত বাড়িয়ে আকসারাকে নিজের দিকে ঘোরায়। আকসারা কোনো কথা না বলে সাদির বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। আকসারা কান্না করতে করতে বলে, আপনি খুব খারাপ আদিল। হ্যাঁ খুব বেশি খারাপ ফুল? হ্যাঁ, খুব বেশি খারাপ। আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমাকে আঘাত করেছেন। আপনি খুব খারাপ। আকসারের কথায় আদিল মুচকি এসে আকসারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, যার প্রতি অভিমান জমেছে তার কাছে অভিযোগ করছেন মিসেস কাইসার? আকসারা আর কোনো উত্তর দিল না, শুধু ফুপিয়ে কান্না করছে। সাদি হাত ভর দিয়ে আকসারের উপর ঝুঁকে আকসারাকে গালে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। আকসারা এবার সাদির বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে ওঠে। যে আঘাত করলো তার বুকে নিচে নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছ ফুল? হ্যাঁ নিচ্ছি, কারণ
মানুষটা আমার। একটু আগে না বললে আমি আরেকজনকে পেয়ে তোমায় ছেড়ে দেব? সাদির কথায় আকসারা সাদির বুকে দাঁত বসিয়ে দেয়। সাদি দাঁতে দাঁত খিচে সহ্য করে নেয় ব্যথাটা। মুখে নোনতা স্বাদ পেতে আকসারা সাদিকে ছেড়ে দেয়। সাদি মুচকি হেসে বলে, কামড় দিলে কেন? এই বুকে আমার স্থান, প্রয়োজনে এই বুক আমি ক্ষত বিক্ষত করে ফেলবো, তাও অন্য কারোর স্থান নেই। যে আসবে সে খুন হয়ে যাবে, বলে দিলাম। বাবা, আমার বউ তো দেখি বেশ ঝগড়াটে হয়ে যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না আদিল। আকসারা নিজেকে সাদির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সরে যায়। সাদি আকসারার কথায় কানে না তুলে আকসারাকে বলে, আমি যে হাত দিয়ে তোমাকে আঘাত করেছি সে হাত রাখবো না। সাদি উঠবে এমন সময় আকসারা সাদির হাত ধরে অসংখ্য চুমু এঁকে দিয়ে বলে, যে স্থানে আমি ঠোঁট ছুঁয়েছি সে স্থানে যেন একটা টোকাও না লাগে। এত ভালোবাসলে হবে কিভাবে মিসেস আদিল? কম কম ভালোবাসবেন, নয়তো আপনার এই অধম স্বামীর যে খুশিতে প্রাণও চলে যেতে পারে। সাদির কথায় আকসারা খিক খিক করে হেসে ওঠে। সাদি তাকিয়ে আছে তার ফুলের দিকে। আকসারা সাদির গলায় হাত দিয়ে সাদির দিকে তাকায়। নিমিষে দুজনের দৃষ্টি মিলে যায়। একজনের সবুজ হ্যান্ডেল চোখজোড়া, তো অন্যজনের সমুদ্রের পানির ন্যায় শান্ত নীলাভ চোখজোড়া। আকসারা সাদির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সাদি কোনো প্রতিক্রিয়া করলো না। 10 মিনিট পর আকসারা সাদিকে ছেড়ে দেয়। আকসারা জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সাদি শব্দ করে হেসে ওঠে। মাত্র 10 মিনিটে হয়রান হয়ে গেলেন মিসেস আদিল? খুব তো বলেন আমাকে সহ্য করার ক্ষমতা আপনার আছে, আর এখন কোথায় গেল আপনার ক্ষমতা? তাদের কথায় আকসারা লজ্জা পেয়ে গেল। চোখ দুটো রক্তিম লাল বর্ণ ধারণ করেছে। আকসারা সাদির বুকে কিল দিয়ে বল, ধ্যাৎ, আপনিও না। আকসারাকে লজ্জা পেতে দেখে সাদি হেসে ওঠে। কোনো কথা ছাড়াই আকসারার গলায় মুখ ডুবিয়ে দেয়। আকসারা সাদির চুল খামচে ধরে। ধীরে ধীরে সাদির ছোঁয়া গভীর হতে শুরু করে। আকসারাও চোখ বন্ধ করে সাদির আর তার সময়টাকে উপভোগ করতে ব্যস্ত। সকাল সকাল রিকা বেশ ফুরফুরে মেজাজ নিয়ে বসে আছে কায়সার বাড়ির ড্রয়িং রুমে। কায়সার বাড়ির সবাই এখানে উপস্থিত, শুধু সাদি আর আকসারা বাদে। রিকা বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। রিকার উৎসুক দৃষ্টির মধ্যে আকসারা নিচে নেমে আসে। আকসারা বরাবরই ধীরে চলাচল করে, আজও তাই করলো। অন্য সময় আকসারা এসে সবার সাথেই কথা বলে, আজ শুধু সালাম দিয়ে সোফায় বসে পড়ে। কারোর সাথে একটু শব্দও করেনি। এরই মধ্যে সাদিও নিচে নেমে আসে। দুজনেই চুপচাপ, তাই সাহস করে কেউ কিছু জিজ্ঞেস করে উঠতে পারছে না। রাদিমের মাথা ধরে আছে। সারা রাত শুধু রোদেলার কান্নারত মুখটাই ভেসে আছে তার সামনে। চরম বিরক্ত সে রোদেলার উপর। আকসারাকে বসে থাকতে দেখে রাদিম দূরত্ব বজায় রেখে নিজেও পাশের সোফায় বসে। কি খবর বৌমনি? এই তো আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, ঘুম হয়নি? আর বলো না, বারবার ওই স্টুপিটের কথা মনে পড়ছে। রাদিমের কথায় আকসারা ভ্রু কুঁচকে তাকায়। কার কথা মনে পড়ছে? রাদিম নিজের কথায় নিজেই চমকে ওঠে। তড়িঘড়ি করে বলে, আরে কেউ না, অন্য ভাবনায় ছিলাম, ওইটা বলে ফেলেছি। ও তাই বলো, আমিও তো বলি কার কথা বলছো। হুম। রাদিমের কথায় আকসারা আর কিছু না বলে চুপ হয়ে যায়। রাদিম কিছু একটা ভেবে আকসারাকে বলে, একটা মেয়ে বিয়ের পর কখন সুখী হয় বৌমনি? রাদিমের কথায় সবাই আকসারার দিকে তাকায় উত্তরের আশায়। আকসারা তাকায় সাদির দিকে, তারপর বলে ওঠে, একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে, কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল। আকসারার কথায় সিমিন বেগম ছেলের দিকে তাকায়। তাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। তাদের নিচে নেমে রান্নাঘরে ঢুকে পড়ে। কিছু সময় পর হাতে করে একটা ট্রে নিয়ে ফিরে আসে। ট্রেতে রাখা বাটিটা আকসারার সামনে রাখে। আকসারা চোখ তুলে তাকায় সাদির দিকে। সাদি আকসারার পাশেই বসে পড়ে। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আকসারা এখন কি করবে তা দেখার জন্য। সবাইকে অবাক করে দিয়ে আকসারা বেশ শান্ত হয়ে বসে আছে। সাদি বাটিটা আকসারার হাতে তুলে দিয়ে বলে, বউ, ফিনিশ ইট। তাদের কথায় আকসারা বাটিটার দিকে তাকায়। ফুড মিক্স বানিয়ে নিয়ে এসেছে সে। আকসারা অবাক হয়ে সাদিকে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমি দই আর ফুডস মিক্স করে খাই? এত কথা বাদ দিয়ে খেয়ে নাও ফুল, তোমার শরীর দুর্বল। তাদের কথায় আকসারা মুখ বাঁকায়। আমি একদম সুস্থ আছি, লুক অ্যাট মি। আপনার চোখে ন্যাপা হয়েছে তাই বলছেন আমি দুর্বল। আমি তো চোখ দিয়ে দেখে বলিনি। ইউ নো দ্যাট আই বিলিভ প্র্যাকটিক্যাল। তাদের কথায় আকসারা কপালে ভাঁজ ফেলে। আকসারা 1 চামচ ফুড মিক্স তুলে মুখে দিতে দিতেই বলে,
হ্যাঁ, তো এটার সাথে প্র্যাকটিক্যালের কথা কিভাবে আসলো? আমি তো কোলে তুলে বুঝেছি বউ। তাদের কথায় আকসারা ভীষণ খেলো। কাঁচতে কাঁচতে চোখে পানি চলে এসেছে। ওদের মধ্যে কি কথা হয়েছে তা সকলেরই অজানা। সাদি সোজা হয়ে বসে। আকসারা নিজেকে সামলে রক্তচক্ষু নিয়ে তাকায় সাদির দিকে।